ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবির। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন চলে যাব পরবর্তী ঘটনায়। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে ফেলুন, আর আপনাদের প্রিয় মানুষদের সাথে এই ঘটনাটি শেয়ার করুন। চলুন ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমি রাফি ইসলাম রিফাত, গাজীপুর থেকে লিখছি, তবে আমার শেকড় গেঁথে আছে ময়মনসিংহের গফরগাঁও। আজ যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরব তার নিছক কোনো গল্প নয়, বরং প্রতিহিংসার এক ভয়াবহ দলিল। ঘটনাটি আমার বন্ধু এনায়েত করিমের কাছ থেকে শোনা। যা ঘটেছিল তার হোস্টেলের শিক্ষক হাবিব স্যারের পরিবারের সাথে। সময়টা 1989 সাল। রংপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছের এক নিভৃত গ্রাম। বিজলিবাতির ছিটেফোঁটা নেই। সন্ধ্যার পর গ্রাম জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা। সেই গ্রামেই হাবিব স্যারের নানা বাড়ি। ঘটনাটি ঘটেছিল হাবিব স্যারের খালা, নাম আরিফা ছদ্মনাম, যার বয়স তখন মাত্র 13। ভৌতিক পৃথিবীর কিছু অলিখিত নিয়ম থাকে। কিছু সত্তা বছরের পর বছর অপেক্ষা করে শুধু একটা সুযোগের জন্য। আরিফা খালার জীবনে সেই কাল রাত কিভাবে নেমে এসেছিল, চলুন সেই ঘটনায় শুনি। গ্রামের শেষ প্রান্তে আরিফাদের বাড়ি। বাড়ির সীমানা ঘেঁষে একটি বিশাল পুরনো আম বাগান। স্থানীয়রা বলেন, সীমান্তের ধারের এই গাছগুলোতে দিনের বেলাতেও এক ধরনের ভারী বাতাস জমে থাকে। সেদিন বিকেলে পাড়ার সমবয়সীদের সাথে গোল্লাছুট খেলে বাড়ি ফিরছিলেন আরিফা। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবুডুবু। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্ত, আলো আধারির সেই সন্ধিক্ষণে মানুষ আর অশরীরীদের জগৎ থাকে একে অপরের খুব কাছাকাছি। আমবাগানের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা। আরিফা দ্রুত পায়ে হাঁটছিলেন। হঠাৎ একটি বড় আম গাছের নিচে আসতেই তার ডান পাটা নরম এবং ঠান্ডা কিছুর উপর পড়ল। অনেকটা কলার মোচা বা পিচ্ছিল কোনো লতার মতো। কিন্তু মুহূর্তের জন্য আরিফার মনে হলো জিনিসটা নড়ে উঠল। হাড় হিম করা এক অনুভূতি পায়ের নিচ থেকে সোজা মাথায় উঠে গেল। কিন্তু তিনি ওদিকে একবারও তাকালেন না। এক অজানা আতঙ্কে দৌড়ে ঘরে ঢুকে পড়লেন। সেদিন রাত পর্যন্ত সব স্বাভাবিক ছিল। বিপত্তি বাঁধল মাঝরাতে। গভীর রাতে হঠাৎ আরিফার ঘর থেকে অদ্ভুত গোঙানির শব্দ আসতে শুরু করল। বাড়ির সবাই দৌড়ে গিয়ে যা দেখল তা কোনো 13 বছরের কিশোরীর আচরণ হতে পারে না। আরিফা তার বিছানায় বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গি মানুষের মতো নয়। মেরুদণ্ড বাঁকিয়ে, ঘাড়টা অদ্ভুতভাবে কাত করে সে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর মুখ দিয়ে অনর্গল গালিগালাজ বের হচ্ছে। বাড়ির লোকজন ভয়ে কুঁকড়ে গেল। আরিফার বাবা সাহসের সঞ্চার করে কাছে গিয়ে যেই স্পর্শ করতে গেলেন, আরিফা এক ঝটকায় ওনাকে সরিয়ে দিল। ওইটুকু মেয়ের গায়ে তখন 10 জনের শক্তি। সে হিস হিস করে উঠল, আমি ওকে নিয়ে যাব। সেই রাতটা ছিল নরকের মতো। পরদিন সকালে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আরিফার জিনে ধরার খবর। ওই সময়ে গ্রামের একমাত্র ভরসা কবিরাজ বা ওঝা। আরিফের বাবা খোঁজ পেলেন 2 গ্রাম দূরের এক নামকরা কবিরাজের। যোগাযোগ ব্যবস্থা তখন নাজাজুক, তাই পায়ে হেঁটেই রওনা দিলেন তিনি। পরদিন সকালে কবিরাজ এসে উপস্থিত হলেন। বাড়ির উঠোনে মাটির উপর একটা সুরক্ষা বৃত্ত বা হিসার টানা হলো। আরিফাকে অনেক ধস্তাধস্তি করে সেই বৃত্তের মধ্যে বসানো হলো। কবিরাজ কিছু একটা পড়লেন। সরিষা ছিটিয়ে দিতেই আরিফার শরীরটা কেমন যেন মেকে গেল। শুরু হলো এক অসম লড়াই। কবিরাজ তার অভিজ্ঞতার সবটুকু দিয়ে সেই অশরীরীকে বন্দী করার চেষ্টা করলেন। দীর্ঘক্ষণ মন্ত্রপাঠের পর আরিফা স্থির হল, কিন্তু তার চোখের চাহনি তো ছিল তীব্র ঘৃণা। কবিরাজ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কে তুই? কেন এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? উত্তরে
আরিফা তাছিলদের হাসি হাসল। কবিরাজ আবার চাপ দিলেন। এবার আরিফার মুখ দিয়ে বের হলো সেই লোমহর্ষক সত্য। আরিফার মুখে সেই জিনটি বলল, আমার নাম দিয়ে তোর কোনো কাজ নেই। আমি মাগরিবের ওয়াক্তে উজু করে নামাজ পড়তে যাচ্ছিলাম, তখনই সর্পকায়া ধারণ করেছিলাম। এই মেয়ে আমার শরীরে পা দিয়েছে। উপস্থিত সবার রক্ত ঠান্ডা হয়ে গেল, কারণ সে বলল, শাস্তি হিসেবে সে চায় মৃত্যু জিনটি নিজেকে পরহেজগার দাবি করে। কবিরাজ নরম সুরে বললেন, ও ভুল করেছে, অত মানুষ তো তোদের দেখতে পায় না। আরিফার ভেতরের সত্তা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পরিবেশ কাঁপিয়ে চিৎকার করে বলল, আমার অভিধানে ক্ষমা নেই, তবে ওকে যদি বাঁচাতে চাস আজকে একটা আস্ত ঘাসি দিতে হবে সেই আম গাছের নিচে। কবিরাজ রাজি হলেন। তিনি জানতেন এই ধরনের শক্তিশালী জেদি জিনের সাথে তর্কে যাওয়া মানে রোগীর প্রাণ সংশয়। তিনি জিনকে কসম কাটালেন যে এই ভোগ পাওয়ার পরে সে আরিফাকে আর বিরক্ত করবে না। জিন সম্মতি দিল, তবে যাওয়ার আগে একটা শেষ হুঙ্কার দিয়ে গেল, যদি তার কথা না শোনা হয় তাহলে কেউ বেঁচে থাকবে না। আরিফা জ্ঞান হারালেন। কবিরাজ তার গলায় একটা শক্ত ধাতব তাবিজ পরিয়ে দিলেন এবং সতর্ক করে দিলেন, এই তাবিজ যেন ভুলে ওর শরীর থেকে নামে, এটাই ওর রক্ষা কবচ। পরদিন নিয়ম মেনে আম গাছের নিচে কালো পাঠা বলি দেয়া হলো। আরিফা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সেই আম গাছটার দিকে তাকালে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠত। 6 মাস কেটে যায়। আরিফা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, খেলাধুলা করছে। বাড়ির সবাই সেই বিভীষিকাময় স্মৃতি ভুলতে বসেছে, কিন্তু বিপদ যে নিঃশব্দেও পেতে থাকে তা কেউ বোঝেনি। একদিন বিকেলে খেলা শেষ করে আরিফা বাড়ি ফিরল। হাত মুখ ধোয়ার সময় তার বাবা খেয়াল করলেন আরিফার গলায় সেই তাবিজটি নেই। বাড়িতে হুলুস্থুল পড়ে গেল। আরিফাকে জিজ্ঞেস করা হলো, কিন্তু সে কিছুই মনে করতে পারল না। কোথায়, কখন, কিভাবে সুতা ছেড়ে তাবিজ পড়ে গেছে তার কোনো হদিস নেই। আরিফার বাবার বুকটা ধক করে উঠল। কবিরাজের সেই সতর্ক বাণী তার কানে বাজতে লাগল। দেরি না করে তিনি আবার সেই কবিরাজের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের মেঠো পথ ধরে তিনি দ্রুত পায়ে হাঁটছেন। 2 গ্রাম পরে কবিরাজের বাড়ি মাঝখানে রাস্তাটা জনমানবহীন। দুপাশে ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের মাঝখানে রাস্তায় আসতেই আরিফার বাবা থমকে গেলেন। পরিবেশটা হঠাৎ অস্বাভাবিক ভারী হয়ে উঠল। ঝিঝি পোকার ডাক স্তব্ধ হয়ে গেছে। বাতাসের সনসন শব্দ ছাড়া আর কিছু নেই। হঠাৎ তার হাতের হ্যারিকেনটা দপ করে নিভে গেল, অথচ তেল ভর্তি ছিল সেটা। অন্ধকারের মধ্যে তিনি অনুভব করলেন কেউ তার পিছু নিয়েছে। তিনি দ্রুত হাঁটার চেষ্টা করলেন, কিন্তু পা দুটো যেন মাটির সাথে আটকে যাচ্ছে। ঠিক তখনই তার ঠিক সামনে রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি বিশাল কালো সাপ শুয়ে থাকতে দেখলেন। সাধারণ কোনো সাপ নয়। তিনি ভয়ে পাথর হয়ে গেলেন। সূরা ইখলাস আর আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এক পায়ে কোনো সাধ্য নেই তার। পেছনে বাঁশঝাড় থেকে ভেসে আসছে পরিচিত মানুষের কণ্ঠস্বর, কখনো স্ত্রীর, কখনো আরিফার, কখনো মৃত বাবা মায়ের। মায়াবী সেই ডাক, কিন্তু তিনি জানতেন তাকালেই সর্বনাশ। তিনি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলেন। কতক্ষণ এভাবে কেটেছিল তার হিসেব নেই। হঠাৎ দূরে গরুর গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ শোনা গেল। সাহস সঞ্চয় করে তিনি চোখ খুললেন। সামনে সেই সাপ নেই। হ্যারিকেনটাও জ্বলে উঠল। তিনি দৌড়ে কোনো মতে কবিরাজের গ্রামে পৌঁছলেন, কিন্তু ভাগ্য সেদিন তার সহায় ছিল না। কবিরাজ বাড়িতে গিয়ে শুনলেন তিনি এক জটিল রোগী দেখতে ভিন গায়ে গিয়েছেন। ফিরতে 2 দিন লাগবে।
হতাশায় ভেঙে পড়লেন আরিফার বাবা। শূন্য হাতে বুক ভরা আতঙ্ক নিয়ে তিনি ফিরতি পথ ধরলেন। যখন নিজের বাড়ির উঠোনে পা দিলেন, তখন ফজরের আজান হচ্ছে। বাড়িতে ঢুকতেই তিনি দেখলেন এক ভয়াবহ দৃশ্য। উঠোনে গ্রামের মানুষের ভিড়, সবার চোখে মুখে চরম আতঙ্ক। ঘরের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ, যেন কেউ হাড় চিবুচ্ছে, ভারী কিছু আছড় মারছে। আরিফার বাবা ভিড় ঠেলে ঘরের দরজায় দাঁড়ালেন। যা দেখলেন তাতে তার মস্তিষ্কের সব স্নায়ু অকেজ হয়ে উঠেছিল। আরিফা বিছানায় নেই, সে ঘরের মেঝেতে উল্টো হয়ে হাঁটছে। বাবাকে দেখা মাত্রই আরিফা দ্রুত তার কাছে গেল না, বরং ওখানেই স্থির হয়ে ঘাড়টা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। ঘর কাঁপিয়ে হাড় হিম করা কণ্ঠে সে বলল, বিলি, তো সেই ওঝাকে আরিফার বাবা সহ্য করতে পারলেন না। এই দৃশ্য দেখে ওখানেই তিনি জ্ঞান হারালেন। গ্রামের ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন। ঘরের ভেতরের বাতাস তখন আগুনের মতো গরম। ইমাম সাহেব বিড়বিড় করে বললেন, এ কোনো সাধারণ আসর নয়, এ হলো কাসাস, রক্তের বদলা। আমার পক্ষে একে থামানো সম্ভব নয়। তিনি ঘরে ঢুকতেও সাহস পেলেন না। পরের দুদিন আরিফের উপর যে কি অমানবিক অত্যাচার চলল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে নিজের শরীর নিজে খামচে রক্তাক্ত করতে লাগলো, আর ক্রমাগত বলতে থাকলো, আমি যাব না, আমি ওকে নিয়েই যাব। তৃতীয় দিন সকালবেলা হঠাৎ আরিফা উঠোনের মাঝখানে ছিটকে পড়ল। শুরু হলো এক ভয়ানক খিঁচুনি। মনে হচ্ছিল তার শরীরের ভেতরের হাড়গুলো কেউ অদৃশ্য হাত দিয়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। সে পানি চাইছিল, কিন্তু তার গলার স্বর দিয়ে মানুষের আওয়াজ বের হচ্ছিল না। সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি দেখা গেল তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। আরিফার নাক, কান এবং চোখের কোণ দিয়ে ছোট ছোট কালো পোকা বের হতে শুরু করল। উপস্থিত মানুষ ভয়ে পিছিয়ে গেল। আরিফা তখনও ছটফট করছে, যেন তার শরীরের ভেতর থেকে প্রাণটা কেউ টেনে ছিঁড়ে বের করতে যাচ্ছে। অবশেষে একটা বিকট আর্তনাদ করে আরিফা স্থির হয়ে গেল। তার চোখ তখনও খোলা, কিন্তু তাতে কোনো ভাবলেশ নেই। আরিফা মারা গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমীমাংসিত প্রশ্ন। জিন কি সত্যি চলে গিয়েছিল, নাকি সে শুধু সুযোগের অপেক্ষায় ছিল? তার সেই শর্ত, ভবিষ্যতে আসার যদি চেষ্টা করিস, ফল ভালো হবে না, সেটা কি কেবলই একটা ফাঁদ? সেই ঘটনার পর আরিফাদের ওই বাড়িতে আর কেউ থাকতে পারেনি। আম গাছটা কেটে ফেলা হয়েছিল। জিন বা অসুরী জাতি যে কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারে তার চাক্ষুষ প্রমাণ। এই ঘটনা আমরা হয়তো ভাবি একটা নির্দিষ্ট সময় পর বিপদ কেটে যায়, কিন্তু ওরা অপেক্ষা করে। ওদের সময়ের হিসেব আমাদের মতো নয়। ওরা যুগের পর যুগ অপেক্ষা করতে পারে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন। ওয়েলকাম ব্যাক। আরও একটি ভয়ঙ্কর ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শোনাচ্ছি। প্রিয় আবির ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সেটা আর জানতে চাইলাম না, কারণ আপনি সবসময় ভালোর দলেই। আমার বাড়ি যশোর জেলার চৌগাছা থানার কোন এক গ্রামে। ঘটনায় যে নামগুলো ব্যবহার করা হয়েছে তা ছদ্মনাম। অনেকদিন ধরে ভাবছি লিখব, কিন্তু সময়ের কারণে লিখতে পারি না। অবশেষে আজ লিখে পাঠালাম। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ছিল 2016 সালের বর্ষাকালে। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পুরো নদীতে বৃষ্টির পানি থই থই করছে।
আমার বন্ধু সবুজ প্রায় সব সময় নদীতে মাছ ধরত। আমি ঠিক করলাম সবুজের সাথে একদিন রাতে মাছ ধরতে যাব। যেই কথা সেই কাজ। পরদিন রাত 8টার সময় মাছ ধরার সরঞ্জাম, লাইট নিয়ে আমরা বেরিয়ে পড়ি মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরার জন্য সাগ পার হয়ে নদীর ওই পারে চলে গেলাম। মাছ ধরতে ধরতে আমরা অনেকটা দূরে চলে যাই। পরে খেয়াল করলাম আমরা শ্মশান ঘাটের বাঁধ বরাবর চলে এসেছি। নদীর ওই পাশে শ্মশান আর এই পাশে আমাদের পেছনে গভীর জঙ্গল। নদীর পাশে জঙ্গলের শুরুতে সারি সারি কলা গাছের লাইন। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে যায়। মোবাইলে দেখলাম সময় রাত 9:30। আমি সবুজকে বললাম, ভাই চল চলে যাই। উত্তরে সবুজ আমাকে বলল, আরে ভয় পাচ্ছিস নাকি? কোন ভয় নেই, এরকমটা প্রায়ই হয়। আমার সাথে তুই মাছ ধর, কোন সমস্যা নেই। আমরা আবার মাছ ধরতে শুরু করলাম। ঠিক তার 2 মিনিট পর মনে হলো কেউ যেন কলা গাছে শক্ত কিছু দিয়ে জোর জোরে আঘাত করছে। আমরা ঘুরে লাইট মারতে গিয়ে দেখি ওখানে কেউ নেই, একদম নিস্তব্ধ। আমি কিছুটা ভয় পেয়ে সবুজকে বললাম, ভাই এবার চল বাসায় যাই। সবুজ বলল, এখানে অনেক মাছ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট, তারপর যাব। আমি ভয়ে ভয়ে বললাম, ঠিক আছে। মাছ ধরা শেষ করে সবুজ বলল, চল এবার যাওয়া যাক। তখন শুরু হলো আসল ঘটনা। এবার যেন কয়েকজন মিলে সেই কলা গাছে জোরে জোরে আঘাত করতে লাগলো। হলো গাছগুলোকে মাটিতে আছড়ে ফেলছে। সাথে সাথে লাইট মারতেই সবুজের হাতে থাকা লাইটটা বন্ধ হয়ে গেল। আমার লাইটের চার্জও প্রায় শেষ হয়ে এসেছে। হালকা আলোতে দেখলাম একটা কালো ছায়া আমাদের উপর দিয়ে নদীর ওই পাশে শ্মশানে উড়ে গেল। আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে। শ্মশানের ওই পাশে বাঁশগুলো যেন ভয়ঙ্কর ঝড়ের আঘাতে মাটিতে আছড়ে পড়ছে। আমার হাতের লাইটটাও বন্ধ হয়ে গেছে। এটা দেখে আমরা দুজনেই ভয়ে হাতে থাকা সবকিছু ফেলে দিয়ে প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটতে লাগলাম। আমরা প্রায় 30 মিনিট ধরে দৌড়াচ্ছি, কিন্তু অবাক ব্যাপার হলো আমরা যেখানে ছিলাম সেখানেই দৌড়ে সাঁকোর কাছে আসতে সময় লাগার কথা ছিল 15 মিনিটের মতো। ভাবতে লাগলাম, তাহলে আমরা এখন কোথায়? রাত তখন 6:30। আমরা প্রাণের ভয়ে ছুটতে ছুটতে নদীর পাশের মাঠ পেরিয়ে বিলের পাশে এসে পড়েছি। বিলটা ছিল সাঁকো থেকে অনেকটা দূরে। বিলের পাশে ছিল সেই জঙ্গল। সেই জঙ্গল থেকে মায়াবী কণ্ঠে কেউ যেন চিৎকার করে বলছে, সবুজ রাহাত, মাছ ধরেছ? মাছ নিয়ে যাও। ভাবতে লাগলাম, এত রাতে এই জঙ্গলে কে ডাকছে আমাদেরকে? হঠাৎ করেই বিলের মধ্য থেকে বিচ্ছিরি কণ্ঠে কেউ বলতে লাগলো, মাছ ধরতে এসেছিলে? না ওখানে দাঁড়িয়ে কেন? মাছ নিয়ে যাও। চাঁদের আবছা আলোয় দেখলাম কেউ নেই। মিলের বাড়ির আওয়াজে মনে হচ্ছে আমাদের দিকে কেউ হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। ভয়ের চোটে আমাদের শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। আমরা দুজনের হাত ধরে প্রাণের ভয়ে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে অবশেষে আমরা শকর দেখা পেলাম। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। যখনই সাঁকোতে উঠতে যাব, দেখি সাঁকোর সামনে একটা বেড়াল দাঁড়িয়ে আছে। তখন সবুজ বলল, রাহাত থাম, ওদিকে যাস না, ওটা বেড়াল না, ওদিকে গেলে বিপদ হবে। এটা শুনে আমরা সাঁকোর রাস্তার মধ্যে বসে পড়লাম। তারপর দেখলাম আরো কয়েকটা বেড়াল এসে আমাদেরকে ঘিরে বসে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে। দোয়া কালাম যা পারি সব পড়তে লাগলাম। ক্লান্ত শরীর নিয়ে ঘুমে চোখের পাতা যেন বন্ধ হয়ে আসছে। তখন রাস্তার দুই পাশের গাছগুলো বাঁকা হয়ে মনে হচ্ছে
আমাদেরকে রাস্তার উপর চেপে ধরবে, কিন্তু পারছে না। সবুজ ধূমপান করত। মনে হলো তার লুঙ্গির কাঠিতে বিড়িও লাইট আছে। তখন সে বিড় ধরিয়ে টানতে লাগলো। হঠাৎ করেই গাছগুলো মাথার উপর থেকে কিছুটা উপরে সরে গেল। তারপর থেকে সে একটার পর একটা বিড়ি জ্বালাতে লাগলো। এদিকে বিড়ি শেষ হয়ে আসছে। এভাবে ৩-৪ ঘন্টা পার হয়ে গেল। সাগর কিছুটা দূরে একটা মসজিদ ছিল। কিছুক্ষণ পরে সেই মসজিদ থেকে আজানের সুর ভেসে এলো এবং সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল। সাকোর উপর আমাদের চারপাশের ব্যারালগুলোকে আর দেখা যাচ্ছে না। তারপর আমরা ক্লান্ত শরীর নিয়ে সাকো পার হয়ে যে যার বাড়িতে চলে গেলাম। পরদিন থেকে খুব জ্বর আসলো। হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ৫-৭ দিন পর আমরা সুস্থ হয়ে উঠি। তারপর থেকে আমি আর কখনোই মাছ ধরতে যাইনি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। সো এভরিওয়ান, আমি আবির আজ এইখানেই বিদায় নিচ্ছি। তো নিচ্ছি না। পরবর্তী নতুন ঘটনা খুব শীঘ্রই আসবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।